আগের দিন আমরা সেল স্ট্রাকচার বা কোষের গঠনের মধ্যে কোষীয় অঙ্গাণু, প্রথম কোষীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া সম্পর্কে জেনেছি। আজকে আমরা দুটো কোষীয় অঙ্গাণু সম্পর্কে জানবো। একটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম আর একটা হচ্ছে গলগি বডি। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে ইআর আর একটা হচ্ছে জিবি, তাই তো, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম আর গলগি বডি। তো এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম আর গলগি বডি সম্পর্কে যেগুলো আমাদের জানতে হবে, যে এদের গঠন জানতে হবে, এদের কাজ কী সেটা জানতে হবে, এবং এদের ডেফিনেশন জানতে হবে। এবং গলগি বডি এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এবং লাইসোজোম মিলে যে একটা তন্ত্র গঠন করে, GERL, ঠিক আছে, গলগি এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম লাইসোজোম তন্ত্র। ঠিক আছে, এই তন্ত্রটা সম্পর্কে আইডিয়া নেব আমরা এই ভিডিওতে। ঠিক আছে, তাহলে শুরু করি। তাহলে আমরা ধরে নিই একটা ইউক্যারিওটিক কোষ আছে, এটা একটা ইউক্যারিওটিক সেল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। ঠিক আছে, এই ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়াস থাকবে এবং নিউক্লিয়াসটা নিউক্লিয় পর্দা দ্বারা আবৃত, এই যে নিউক্লিয় পর্দা, আর এতে নিউক্লিয় জালকও থাকবে। ঠিক আছে, এবার আর এটা হচ্ছে নিউক্লিয় লাস, ঘন গোলাকার অংশটা। ঠিক আছে, এই নিউক্লিয়াসের সম্মুখে কে থাকে, কাছাকাছি এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থাকে। ঠিক আছে, এরকম টাইপের এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থাকে। ঠিক আছে, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, ইআর। আচ্ছা, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাছে থাকে হচ্ছে গলগি অ্যাপারেটাস বা গলগি বডি। ঠিক আছে, এটা হচ্ছে গলগি বডি। ঠিক আছে, এবার আমরা কি দেখতে পাচ্ছি ছবিটা থেকে? এই ছবিটা থেকে একটা জিনিস বুঝতে পারছি, এটা হচ্ছে নিউক্লিয়াস। ভালো করে বুঝতে হবে জিনিসটা, যে ছবিটা দেখে একটা জিনিস আমরা বুঝতে পারছি, যে নিউক্লিয়াসের নিকটে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা আছে। বলতে গেলে এই যে নিউক্লিয় পর্দাটা আছে, এই নিউক্লিয় পর্দার একদম কাছে আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রথম, মানে বলতে গেলে এই লেয়ারটা, এগুলোকে বলা হয় সিস্টার্নি, এগুলোকে বলা হয় সিস্টার্নি। ঠিক আছে, আর এই ভেতরের অংশটাকে বলা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের লুমেন। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে সিস্টার্নি, এগুলো হচ্ছে সিস্টার্নি। ঠিক তেমনি গলগি বডির এই যে এই থলির মতো অংশগুলো, এগুলোকেও সিস্টার্নি বলে। ঠিক আছে, তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের যে এই যে চ্যাপ্টা থলির মতো অংশ বা গলগি বডির এই চ্যাপ্টা থলির মতো অংশ, এগুলোকে সিস্টার্নি বলে। ঠিক আছে, আর এই যে ভেতরের অংশটাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এই যে সিস্টার্নির ভেতরের যে অংশটা থাকে, এটাকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামের লুমেন। তাহলে এটা হচ্ছে ইআর লুমেন। ঠিক আছে, ইআর লুমেন। আচ্ছা, এবার এই হলো স্ট্রাকচার। তাহলে নিউক্লিয় পর্দার নিকটে একটা সিস্টার্নি রয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, সেটা বুঝতে পারছি আমরা। তার মানে আমরা বলতে পারি না যে নিউক্লিয় পর্দাটা থেকেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সৃষ্টি হয়। ঠিক আছে, আচ্ছা, তারপরে এটা বুঝতে পারলাম যে নিউক্লিয়াসের নিকটে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা থাকবে, একক পর্দা বিশিষ্ট হবে। গলগি বডিটাও একক পর্দা বিশিষ্ট হবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা নিউক্লিয়াসের কাছে অবস্থিত এবং গলগি বডিটা ইআরের কাছে অবস্থিত, মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাছে অবস্থিত। ঠিক আছে, তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গলগি বডির ডেফিনেশন বা সংজ্ঞা তাহলে কীরকম হবে, যে আচ্ছা, এই যে নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, এগুলো কোষের কোথায় অবস্থিত? যদি বলি যে প্রশ্ন করি যে এই নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোজোম, সেন্ট্রিওল কোথায় অবস্থান করে, তাহলে এগুলো অবস্থান করে মেনলি কোষের এই অংশটাতে, এই ফাঁকা জায়গাগুলোতে। তাহলে এখানে কে থাকে? এখানে থাকে সাইটোপ্লাজম, তাই তো? তাহলে কোষের সাইটোপ্লাজমে এগুলো থাকে। তাহলে ডেফিনেশনটা কীরকম বলবো, যে ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে অবস্থিত এ দুটোই, গলগি বডি আর
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দুটোরই ডেফিনেশনে এই এই শব্দটা হবেই যে ইউক্যারিওটিক কোষে সাইটোপ্লাজমে অবস্থিত। ঠিক আছে, তাহলে আমরা ডেফিনেশনটা তৈরি করি, দেখি আগে। আমরা ইয়ার আর গলগি বডির দুটোই ডেফিনেশন একসাথে তৈরি করব, ইয়ার গলগি বডি। তো ডেফিনেশন বলতে গেলে আমরা প্রথমেই বলবো যে কোথায় থাকে এরা। এরা থাকে হচ্ছে ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে, ইউক্যারিওটিক সেলে সাইটোপ্লাজমে। ইয়ারটা থাকে নিউক্লিয়াসের নিকটে, সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের নিকটে। ঠিক আছে, আর গলগি বডিটা কোথায়? এইটা তো সেমই হবে। আর কি কার নিকটে? ইয়ারের নিকটে। তাহলে ইউক্যারিওটিক সেলে সাইটোপ্লাজমে ইয়ারের নিকটে। পর্দা বিশিষ্ট? একক পর্দা বেষ্টিত। এটাও সেম হবে, একক পর্দা বেষ্টিত। ঠিক আছে, ইয়ার কি করে এটা জানার আগে আমরা একটুখানি ইয়ার কত রকমের সেটা জানবো। যে ইয়ার জেনারেলি দুই রকমের হয়, এটা আমরা 9এও পড়ে এসেছি। একটা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে, আর একটা হয় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে একটা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, তাহলে রাফটা করে হচ্ছে প্রোটিন সংশ্লেষ করে, আর স্মুথটা করে হচ্ছে ফ্যাট বা লিপিড সংশ্লেষ করে। তাহলে এই কোষীয় অঙ্গাণু ইয়ারটা কি করে? প্রোটিন আর ফ্যাট সংশ্লেষে সাহায্য করে, তাই তো। আর গলগি বডি কী করে? গলগি বডি করে হচ্ছে বিভিন্ন খাদ্যবস্তুর প্রেরণে সাহায্য করে বা প্রোটিন পরিবহনে সাহায্য করে। ঠিক আছে, তাহলে আমি এরকমভাবে বলতে পারি যে বিভিন্ন প্রোটিন এনজাইম পরিবহনকারী। ঠিক আছে, প্রোটিন এনজাইম পরিবহনকারী কোষীয় অঙ্গাণু। ঠিক আছে, আর কি বলতে পারি ইয়ার আর গলগি বডি সম্পর্কে? যে গলগি বডি সম্পর্কে বলতে পারি যে এরা গলগি বডি থেকে বিভিন্ন হরমোন সংশ্লেষেও গলগি বডি সাহায্য করে। তাহলে বিভিন্ন হরমোন সংশ্লেষেও সাহায্য করে থাকে। ঠিক আছে, হরমোন সংশ্লেষেও সাহায্য করে থাকে গলগি বডি। তাহলে সংজ্ঞাটা দেখি তৈরি হলো নাকি। যে ইয়ারের সংজ্ঞা বলবো বা এন্ডোপ্লাজমিক রেটিকুলার সংজ্ঞা বলবো যে ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমের নিউক্লিয়াসের নিকটে একক পর্দা বেষ্টিত যে কোষীয় অঙ্গাণু প্রোটিন এবং ফ্যাট সংশ্লেষে সাহায্য করে সেটাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে। ইজি। গলগি বডি কি বলবো? যে ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের নিকটে একক পর্দা বেষ্টিত যে কোষীয় অঙ্গাণু বিভিন্ন প্রোটিন এনজাইম পরিবহন করে এবং হরমোন সংশ্লেষে সাহায্য করে সেটাকে গলগি বডি বলে। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে ইয়ার আর গলগি বডি বেসিক ডেফিনেশন। ঠিক আছে, এবার ছবিতে চলে আসি। ইয়ারের মধ্যে, ঠিক আছে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি আর স্মুথ কি সেটা আমাদের জানতে হবে। এবার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে হচ্ছে, যদি এটা ইয়ার ধরি, একটা ইয়ারের সিস্টারনি ধরি, এই সিস্টারনির গায়ে রাইবোজোম থাকে। ঠিক আছে, রাইবোজোম থাকার বলে এটাকে অমসৃণ তলের মতো দেখায়। ঠিক আছে, ডট ডট ডট, এগুলো হচ্ছে রাইবোজোম। ঠিক আছে, সেটার জন্য এটাকে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে। আর এদের ক্ষেত্রে কোনো রাইবোজোম থাকে না গায়ে, তাই জন্য এটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার রাইবোজোম মানে কি? রাইবোজোম মানেই হচ্ছে সেটা প্রোটিন ফ্যাক্টরি। আমরা জানি রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলে, কারণ রাইবোজোমের মধ্যে প্রোটিন সিনথেসিস হয়। কোন প্রক্রিয়াতে হয় সেটাও আমরা জানি, যে যদিও এটা ক্লাস 12-এ আছে তবু জেনে রাখ যে প্রোটিন সিনথেসিস হয় ট্রান্সলেশন প্রক্রিয়ায়। ঠিক আছে, প্রোটিন সিনথেসিস হয় ট্রান্সলেশন প্রক্রিয়ায়। কীরকমভাবে দেখে নিতে হবে। ধরা যাক এটা ইয়ারের একটা সিস্টারনি আছে, এর গায়ে
রাইবোজোমটা এসে এরকমভাবে জুড়ে যায়। রাইবোজোম মানে দুটো সাব ইউনিট থাকে, একটা বড় একটা ছোট, এটা বড় সাব ইউনিট, এটা ছোটো সাব ইউনিট। তো রাইবোজোমটা এটার গায়ে জুড়ে গেল, ইয়ারটার গায়ে, এটা তাহলে হয়ে গেল রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এই রাইবোজোমকে কারা ক্যারি করছে? প্রোটিন সিনথেসিসের টাইমে এমআরএনএ ক্যারি করে, ঠিক আছে, এমআরএনএ ক্যারি করছে। এই এমআরএনএর উপর যখন রাইবোজোমগুলো পরপর সাজানো থাকে, ভালো করে বুঝতে হবে, যখন পরপর এমআরএনএর গায়েটা ধরা যাক এমআরএনএ, এই গায়ে যখন রাইবোজোমগুলো পরপর সাজানো থাকে, এটা ধরা যাক এমআরএনএ, এই রাইবোজোমগুলো যখন পরপর সাজানো থাকে এমআরএনএর গায়ে, তখন সেটাকে বলা হয় পলিজোম। কি বলা হয়? পলিজোম। এই কনসেপ্টটা জানতে হবে। যখন এমআরএনএর গায়ে, ঠিক আছে, পরপর রাইবোজোমগুলো পরপর সাজানো থাকে, তখন সেটাকে বলা হয় পলিজোম, ঠিক আছে। তাই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে ইয়ারের সিস্টার নিতে যখন রাইবোজোমগুলো সাজানো থাকে, তার ফলে সেটাকে অমসৃণ দেখায়, সেটার জন্য এটাকে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে। আর যেহেতু রাইবোজোম জুড়ে থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে, সেহেতু রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা প্রোটিন সিনথেসিস করে, ঠিক আছে। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কোনো রাইবোজোম থাকে না গায়ে, সেটার জন্য এটাকে মসৃণ হয়, এটার জন্য এটাকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে। এবং এর কাজ হচ্ছে ফ্যাট অথবা লিপিডটাকে সংশ্লেষ করা। তাহলে আমরা এখান থেকে কী জানলাম? এখান থেকে বেসিক জিনিসটা জানলাম যে ছবিটাতে কীরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কোথায় থাকে, গলগি বডিটা কোথায় থাকে, ইয়ারে গায়ে সিস্টার্নি, মানে এই যে চ্যাপ্টাথলির মতো অংশগুলোকে সিস্টার্নি বলে, গলগি বডিতেও সিস্টার্নি থাকে, ঠিক আছে। আচ্ছা, ইয়ার আর গলগি বডির ডেফিনেশন, এই যে জিনিসটা ডিটেলসটা বুঝেছি আশা করি। আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কী কাজ করে, কীরকম তাদের, কেন রাফ কেন স্মুথ বলা হয়, এটা আমরা বুঝলাম। আচ্ছা, পলিজোম কী জিনিস সেটা আমরা জানলাম। যখন এমআরএনএ গায়ে রাইবোজোমগুলো পরপর সাজানো থাকে, তখন সেটাকে বলা হয় পলিজোম, ঠিক আছে। এবার আরেকটা জিনিস আমরা একটু বলে দিই যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ তো প্রোটিন সংশ্লেষ করা। কীরকমভাবে প্রোটিন সংশ্লেষ হয়? এখানে ধরা যায় প্রোটিনটা সংশ্লেষ হয় রাইবোজোমের, ঠিক আছে, এটা হচ্ছে প্রোটিন। এই প্রোটিনটা কোথায় আসে? এই অংশটাকে কী বলে? সিস্টার্নির লুমেন, মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের লুমেন বলা হয়। ধরা যায় এখানে একটা রাইবোজোম আছে, তো রাইবোজোম থেকে প্রোটিনটা কোথায় আসে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের লুমেনে আসে, ঠিক আছে। এবার লুমেনে আসার পর কি হয়? প্রোটিনটা এখান থেকে, ধরা যাক এখানে প্রোটিনটা আছে, ঠিক আছে। এবার প্রোটিনটা এই প্রান্ত দেশে চলে যায়। প্রান্ত দেশে চলে যাওয়ার পর এখান থেকে একটা ভেসিকেল ফর্ম হয়, ঠিক আছে, মানে একটা থলি টাইপের ফর্ম, এই প্রোটিনটাকে নিয়ে বেরিয়ে যায়, ঠিক আছে। দিয়ে এই প্রোটিনটা কোথায় যায়? ভেসিকেলটা নিয়ে যায় প্রোটিনটাকে, ঠিক আছে, বাইরে নিয়ে যায়। তো জিনিসটা কীরকমভাবে হয় সেটা আমাদেরকে একটু জানতে হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে আমি একটু জিনিস বলে দিই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে গায়ে প্রোটিনটা যেটা থাকে, সেটা পরপর চ্যানেল মারফত এই এক চ্যানেল থেকে আরেক চ্যানেলে চলে আসে। এখানে লুমেন, এই ভেসিকেলটা এরকমভাবে সৃষ্টি হয় না, ঠিক আছে, বলতে গেলে এরকম সৃষ্টি হয় না। কীরকমভাবে হয় যদি আমরা বলতে চাই, তো ছবিটা একবার এঁকে দেখায় যে এটা ধরা যায় ইয়ার, একটু বড় করে দেখা যায় তার সুবিধা হয় বুঝতে। তো এখানে ধরা যাক একটা রাইবোজোম আছে এবং এখানে প্রোটিনটা সিনথেসিস হয়ে গেল। এই প্রোটিনটা কোথায় গেল? ইয়ার লুমেনে গেল, সেখান থেকে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে পরবর্তী লুমেনে গেল, তারপর বিভিন্ন চ্যানেলে বিভিন্ন এই লুমেনে গেল, ঠিক আছে। এখানে মেনলি কাজটা হয় যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা থাকে বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, মেনলি রাফের মধ্যে প্রোটিনটা সিনথেসিস হচ্ছে, ঠিক আছে। এবার এই প্রোটিনটা কি হয়? প্রোটিনটা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এক সিস্টার্নি থেকে আরেক সিস্টার্নি, আরেক সিস্টার্নি থেকে আরেক সিস্টার্নিতে যায়, ঠিক আছে। এরকমভাবেই পরপর প্রোটিনটা যাতায়াত করে, এক সিস্টার্নি থেকে আরেক সিস্টার্নি, আরেক সিস্টার্নি থেকে আরেকটা সিস্টার্নিতে, এভাবে যাতায়াত করছে, ঠিক আছে। এবার আমরা ডিটেলসে বলবো, ঠিক আছে। তো আমরা ফার্স্টে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে শুরু করি। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ডেফিনেশন আমরা বুঝে গেছি, এবার গঠনটা কি সেটা আমরা একটু জানবো। আর পাশাপাশি আমরা গলগি বডিটাও জানবো জিনিসটা কি। তো ইয়ারের ডেফিনেশন আমরা জেনেছি, এবার গঠন। ইয়ারে আমরা একটা জানলাম যে সিস্টার্নি থাকে, সিস্টার্নি, ঠিক আছে।
যে চ্যাপ্টা থলির মতো অংশগুলো থাকে সেগুলোকে বলা হয় ইয়ারের সিস্টার্নি, ঠিক আছে। আর ইয়ারে থাকে হচ্ছে ভেসিকেল, ঠিক আছে, আর থাকে টিউবিউলস। তো জিনিসটা কীরকম, ঠিক আছে। তো এটা হচ্ছে সিস্টার্নি, এইটা হচ্ছে টিউবিউলস, আর এগুলো হচ্ছে ভেসিকল, ঠিক আছে। তো জিনিসটা কীরকম, আর এগুলো বললাম ইয়ারে লুমেন, মানে সিস্টার্নির ভেতরে যে অংশটা চ্যাপ্টা থলির মতো সেটাকে বলা হচ্ছে ইয়ার লুমেন, ঠিক আছে। এবার এই ইয়ারের গায়ে বা সিস্টার্নি গায়ে যদি রাইবোজোম থাকে সেটাকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর যদি রাইবোজোম না থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। আর আমরা এখান থেকে কয়েকটা জিনিস বুঝতে পারলাম যে সিস্টার্নিটা শাখাবিহীন হয়, কোনো শাখা থাকে না এদের, শাখাহীন। আর ভেসিকেলটা থলির ন্যায়, ঠিক আছে। আর টিউবুলসটা দেখো এখানে শাখান্বিত হয়ে জালাকাকার আকার ধারণ করে, শাখান্বিত হয়ে জালক গঠন করে, ঠিক আছে। তাহলে কয়েকটা পয়েন্ট আমরা জানলাম যে সিস্টার্নিটা কি, চ্যাপ্টা থলির ন্যায়, এবং এটা কি করে, শাখাহীন হয়। ভেসিকেলটা কি হয়, থলির মতো হয়, ছোট থলির মতো হয়। আর টিউবুলসটা কি, যে এটা শাখান্বিত হয়ে জালক গঠন করে, ঠিক আছে। এইটুকু আমরা জানলাম ইয়ারের তিনটে গঠন, সিস্টার্নি, ভেসিকেল আর টিউবুলস নিয়ে ইয়ার গঠিত, ঠিক আছে। ইয়ারের কাজ, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এক রকমের কাজ, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এক রকমের কাজ। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি, যদি আমরা কাজটা আলোচনা করি, রাফের কাজ কি আর স্মুথের কাজ কি। রাফ কি করে, প্রোটিন সংশ্লেষ করে, ঠিক আছে, এসিআর গঠন করে, রাফ থেকে এসিআর গঠন হয়, ঠিক আছে। আর কি করে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্রোটিন ফোল্ডিংয়ে সাহায্য করে। এখানে ধরা যাক রাইবোজোম আছে, সেই রাইবোজোমের মধ্যে যে প্রোটিনটা সৃষ্টি হয়েছে সেই প্রোটিনটা ইয়ার লুমেনে আসে। এবার ইয়ার লুমেনের মধ্যে প্রোটিনটা কীরকম প্রোটিন হয়, খুব সিম্পল প্রোটিন হয়, ঠিক আছে, খুব সিম্পল প্রোটিন হয়, অর্থাৎ সিঙ্গেল পলিপেপটাইড মানে চেন থাকে প্রোটিনটার মধ্যে। তো এই প্রোটিনটাকে তো কমপ্লেক্স ফর্মে নিয়ে আনতে হবে, তাই তো, সেটার জন্য প্রোটিনটা ফোল্ড হতে থাকে নিজেদের মধ্যে। এই ফোল্ডিংটা কে করে, এই কাজটা, প্রোটিন ফোল্ডিংয়ের কাজটা, এই প্রোটিন ফোল্ডিংয়ের কাজটা করে হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে একটা সিঙ্গেল প্রোটিনকে বা একটা সরল প্রোটিনকে কি প্রোটিনে কনভার্ট করে, জটিল প্রোটিনে, মানে একটা সিঙ্গেল পলিপেপটাইড চেনটাকে, বা একটা সিম্পল প্রোটিন মানে কি, একটা সিম্পল অ্যামাইনো অ্যাসিডের চেন, ঠিক আছে, সেই সিম্পল অ্যামাইনো অ্যাসিডের চেনটাকে জটিল, মানে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড গঠন করে জটিল অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। সেই কাজটা কে করে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজটা কি, প্রোটিন ফোল্ডিং করা, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গঠন করা, আর প্রোটিন সিনথেসিসে সাহায্য করা, ঠিক আছে। এবার স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি হবে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে লিপিড বা ফ্যাট সিনথেসিস করা, ঠিক আছে। আর কি, বিভিন্ন হরমোন সিনথেসিস, মানে স্টেরয়েড হরমোন, মেনলি স্টেরয়েড হরমোন, যেমন টেস্টোস্টেরন, স্ট্রোজেন, এই হরমোনগুলোর সংশ্লেষে সাহায্য করে, ঠিক আছে। আর কি করে, ক্যালসিয়াম আয়ন ক্ষরণ করায়, ঠিক আছে, ক্ষরণ করে কি করায়, মানে পেশি কোষে যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা থাকে মেনলি পেশি কোষে, সে পেশি কোষে কী হয়, এই ক্যালসিয়াম আয়নটা ক্ষরণ করে পেশি কোষকে সংকোচনে সাহায্য করে, অর্থাৎ কন্ট্রাকশন অফ মাসেলে
সাহায্য করে, কন্ট্রাকশন অফ মাসেলে সাহায্য করে, ঠিক আছে। তো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজগুলো কী কী তাহলে বললাম যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিনটাকে সংশ্লেষ করে, এসিআর গঠন করে এবং প্রোটিন ফোল্ডিং হতে সাহায্য করে। প্রোটিন ফোল্ডিং মানে কি বললাম, যে একটা সিম্পল প্রোটিন থেকে কমপ্লেক্স প্রোটিন ফর্মে সাহায্য করে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এসিআর কি বললাম, এসিআর বললাম ফ্যাটের সিনথেসিসে সাহায্য করে, হরমোন বিভিন্ন টাইপের স্টেরয়েড হরমোন সংশ্লেষে সাহায্য করে। আর পেশিকোষে যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা থাকে এটা করে কি ক্যালসিয়াম আয়নকে ক্ষরণ করায় এবং এর ফলে কি হয় কন্ট্রাকশন অফ মাসেলের মানে পেশি সংকোচনে সাহায্য করে, ঠিক আছে। এবার আসবো আমরা গলগি বডি সম্পর্কে। তাহলে আশা করি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠন, ছবি, আরই আর এসিআরের কাজ এ সম্পর্কে একটা বেসিক আইডিয়া আমরা পেলাম, ঠিক আছে। এবার আসবো গলগি বডি সম্পর্কে। গলগি বডি কি করে, গলগি বডি মেনলি পোস্ট অফিসের কাজ করে, ঠিক আছে। যেমন পোস্ট অফিসে বিভিন্ন টাইপের চিঠি বিভিন্ন অ্যাড্রেসে যায়, সমস্ত জায়গার চিঠি পোস্ট অফিসে জমা হয়, সেই চিঠিগুলো তারপর বিভিন্ন অ্যাড্রেসে পাঠানো হয়, ঠিক আছে। ঠিক সেই সেম কাজটাই গলগি বডি করে, ঠিক আছে। মানে ইয়ার থেকে প্রোটিনগুলো গলগি বডিতে আসে, ঠিক আছে। এবার গলগি বডি থেকে সেটা প্রোটিন বিভিন্ন টাইপের প্রোটিন আসে, এবার ঠিকানা সেখানে কীভাবে ঠিকানাটা ডিনোট হয় প্রোটিনের মধ্যে, সেখানে তো গায়ে লেখা যায় না যে প্রোটিনের গায়ে যে এটা এই প্রোটিন এখানে যাবে, এটা এই প্রোটিন এখানে যাবে, সেরকমভাবে তো লেখা যাবে না। সে প্রোটিনের মধ্যে ধরা যায় এটা একটা প্রোটিন এলো গলগি বডির মধ্যে, সে প্রোটিনের মধ্যে ধরা যায় এটা প্রোটিনটাকে পাঠাতে হবে নিউক্লিয়াসে, এই প্রোটিনটাকে নিউক্লিয়াসে পাঠাতে হবে, ঠিক আছে। আরেকটা প্রোটিন এলো, ধরা এটা 1 নম্বর প্রোটিনকে নিউক্লিয়াসে পাঠাতে হবে, 2 নম্বর প্রোটিনকে মাইটোকন্ড্রিয়াতে পাঠাতে হবে। তো কীভাবে পাঠাবো, এর মধ্যে থাকে হচ্ছে নিউক্লিয়াস লোকালাইজ সিগন্যাল বা সিকোয়েন্স, নিউক্লিয়াস লোকালাইজ সিকোয়েন্স, আর এখানে থাকে মাইটোকন্ড্রিয়াল লোকালাইজ সিকোয়েন্স। তাহলে এমএলএস থাকে আর এখানে এনএলএস থাকে, ঠিক আছে। এটাকে বলা হয় নিউক্লিয়ার লোকালাইজ সিকোয়েন্স, এখানে মাইটোকন্ড্রিয়াল লোকালাইজ সিকোয়েন্স। এই সিকোয়েন্স যেহেতু আমরা জেনে গেলাম যে এটা নিউক্লিয়ার লোকালাইজ সিকোয়েন্স আছে এখানে, সেহেতু এই প্রোটিনটাকে আমরা নিউক্লিয়াসে পাঠিয়ে দিলাম। এইখানে দেখলাম যে মাইটোকন্ড্রিয়াল লোকালাইজ সিকোয়েন্স আছে, সেহেতু এটাকে মাইটোকন্ড্রিয়াতে পাঠিয়ে দিলাম। তাহলে প্রোটিনের মধ্যে একটা বিশেষ সিকোয়েন্স থাকে, যে জায়গায় যাবে সেই জায়গায় যাওয়ার সিকোয়েন্স থাকে, ঠিক আছে। মানে প্রোটিনটার মধ্যে একটা কি বলবো সিকোয়েন্স থাকে, এই সিকোয়েন্সটাকে যে জায়গায় যাবে সেই অনুযায়ী সিকোয়েন্সটা থাকে, সেটার জন্য প্রোটিনটাকে সেই জায়গায় পাঠিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এইভাবে প্রোটিনটাকে গলগি বডি কী করে পরিবহন করে। আমরা প্রথমেই জেনে এসেছি গলগি বডির কাজ হচ্ছে প্রোটিন পরিবহনকারী বা এনজাইম পরিবহনকারী, ঠিক আছে, অনেক কিছু পরিবহন করে থাকে। এইভাবেই পরিবহন করে থাকে যে সিকোয়েন্স দ্বারা, ঠিক আছে, একটা নির্দিষ্ট সিকোয়েন্স দ্বারা সেটা কাজটা করে থাকে। এবার গলগি বডি স্ট্রাকচার এবং ফাংশন সম্পর্কে জানব। গলগি বডির স্ট্রাকচার বলতে গেলে গলগি বডি মেনলি দুটো অংশ নিয়ে গঠিত, সিস্টার্নি আর এটা হচ্ছে ভেসিকেল আর এটা হচ্ছে ভ্যাকুয়ালস, দুটো না তিনটে অংশ নিয়ে, ঠিক আছে। ভ্যাকুয়ালস, সিস্টার্নি, ভেসিকেল আর ভ্যাকুয়াল। তো জিনিসটা কীরকম, আমরা জেনে এসেছি যে ইয়ার যদি থাকে, এটা ধরা যাক ইয়ার আছে মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাছে গলগি বডিটা এরকমভাবে বিস্তৃত থাকে, তাই তো, কোষের সাইটোপ্লাজমে। এখানে ভেসিকেল থাকে, এখানে ভ্যাকুয়ালস থাকে, ঠিক আছে। তো এই যে ইয়ারের কাছে যে তলটা এটা হচ্ছে উত্তল তল, তাই তো, এটা হচ্ছে উত্তল অংশ। এই উত্তল অংশটাকে বলা হয় সিস গলগি। কী বলা হয়, সিস গলগি, যেটা ইয়ারের কাছে আছে। তাহলে ইয়ারের কাছে কে থাকে, গলগির কোন অংশ, ইয়ারের কাছে গলগির কোন অংশ থাকে যদি প্রশ্ন আসে, তাহলে ইয়ারের কাছে গলগির উত্তল অংশ, এটা হচ্ছে উত্তল অংশ, মানে এটাকে বলা হয় সিস গলগি। আর এখানে থাকে প্লাজমা পর্দা বা কোষ পর্দা, এটা যদি কোষ পর্দা ধরি তাহলে এটা হচ্ছে কোষ পর্দা বা সেল মেমব্রেন। তাহলে সেল মেমব্রেনের কাছে যে তলটা থাকে এটা অবতল তল, এটাকে বলা হয় ট্রান্স গলগি মানে অবতল অংশ গলগির, ঠিক আছে।
আর মাঝের যে গলগিটা থাকে এটাকে বলে ইন্টারমিডিয়েট গলগি, ইন্টারমিডিয়েট গলগি, ঠিক আছে। আর এই যে থলির মতো অংশগুলোকে এগুলোকে বলা হয় সিস্টার্নি, এবং মাঝে থাকে ইন্টারসিস্টাল অংশ, এই ইন্টারসিস্টার্নাল অংশ, ঠিক আছে। তো এটা হচ্ছে গলগি। তাহলে সিস গলগি কি? ইয়ারের কাছে উত্তল তলটাকে সিস গলগি বলে। কোষপর্দার কাছাকাছি যে গলগির তলটা থাকে সেটাকে ট্রান্স গলগি বলে। মাঝে থাকে ইন্টারমিডিয়েট গলগি। তাহলে সিস গলগি, ইন্টারমিডিয়েট গলগি আর ট্রান্স গলগি, এটা সম্পর্কে জানা গেল। এবার সিস গলগিটা কী হয়, ভ্যাকুলস নিয়ে একটা কমপ্লেক্স গঠন করে। এখানেও কিছু টিউবুলস থাকে, এই টিউবুলস ভ্যাকুলস নিয়ে সিস গলগি কমপ্লেক্স গঠিত হয়। আর এখানেও কতগুলো ভ্যাকুলস ভেসিকল নিয়ে এইটা কি গঠন করে, ট্রান্স গলগি নেটওয়ার্ক গঠন করে। তাহলে এখানে সিস গলগি নেটওয়ার্ক ফর্ম হচ্ছে, এখানে ট্রান্স গলগি নেটওয়ার্ক ফর্ম হচ্ছে, ঠিক আছে। তাহলে সিস্টার্নি কি? চ্যাপ্টা থলির মতো অংশ, যেমন ছিল ইয়ারের ঠিক তেমনি এখানেও তাই লিখবো, ঠিক আছে। এখানে কোনো রাইবোজোম থাকে না সিস্টার্নিতে। ভেসিকল, এটা হচ্ছে মানে ভেসিকল আকারে কি করে, এরা ভেসিকেলের মধ্যে প্রোটিন বা এনজাইমকে নিয়ে সেটাকে পরিবহন করে, ঠিক আছে। ভ্যাকুলস, যে গর্তগুলো থাকে কাছাকাছি ইয়ার মানে গলগি বডির গায়ে, সেগুলো হচ্ছে ভ্যাকুলস, ঠিক আছে। আচ্ছা, তাহলে গলগি বডির মধ্যে ভ্যাকুলসের মধ্যে খাদ্যবস্তু সঞ্চয় করে রাখতে পারি আমরা, ঠিক আছে। তাহলে ভ্যাকুলস কী করে, খাদ্যবস্তু সঞ্চয় করে রাখতে পারে। ভেসিকেল কী করে, মানে প্রোটিন এনজাইমকে ভেসিকেলের মধ্যে নিয়ে সেটাকে পরিবহন করে, ঠিক আছে। গলগির মেনলি এই সাইডগুলো এরকম টাইপের মোটা মোটা হয়, ঠিক আছে। প্রান্ত দেশগুলো মানে সিস্টার্নি প্রান্ত দেশগুলো মোটা মোটা হয় বা স্ফীত হয়, ঠিক আছে। আচ্ছা, এবার জিনিসটা কীরকম হয় সেটা আমি বলি, যে ব্যাপারটা যদি গলগি যদি এটা হয়, প্রান্ত দেশটা স্ফীত হয়, ঠিক আছে। তো এখানে যখনই প্রোটিনটা আসে তখন এটা আলাদা হয়ে যায়, ঠিক আছে, ভেসিকেল আকারে আলাদা হয়ে যায়। এবং ভেসিকেলটা কোথায় যায়, প্রোটিনটাকে, যেহেতু এটার মধ্যে একটা লোকালাইজ সিকোয়েন্স আছে, সেই অনুযায়ী ভেসিকেলটা ঠিক জায়গায় সেটাকে প্রোটিনটাকে পৌঁছে দেয়, ঠিক আছে। অর্থাৎ এটা এই ভেসিকেলের মধ্যে দিয়ে প্রোটিনটা ট্রান্সপোর্ট হয়ে থাকে, ঠিক আছে। আর সিস্টার্নির মধ্যে প্রোটিনটা মডিফিকেশান হয়, ঠিক আছে। প্রোটিনে কিছু মডিফিকেশান যদি দরকার হয় সেটা সিস্টার্নির মধ্যে হয়ে থাকে, ঠিক আছে। আর ভ্যাকুলস হচ্ছে খাদ্যবস্তু, বিভিন্ন টাইপের খাদ্যবস্তু সঞ্চয় করে রাখতে সাহায্য করে। তাহলে গলগি বডির ফাংশন বা কাজ কি বলবো, গলগি বডির কাজ হচ্ছে বিভিন্ন রকমের প্রোটিন এনজাইমকে পরিবহন করতে সাহায্য করে, ঠিক আছে। সেকেন্ডলি হরমোন সংশ্লেষে সাহায্য করে। থার্ডলি লাইসোজোম সৃষ্টিতে সাহায্য করে। বা কীভাবে লাইসোজোমটা সৃষ্টি হচ্ছে সেটা আমরা পরে বলছি এরপরে। আচ্ছা, শুক্রাণুর অ্যাক্রোজোম সৃষ্টি করে, শুক্রাণুর মাথায় ক্যাপের মতো অ্যাক্রোজোম সৃষ্টি হয়। সেটা যখন পড়াবো তখন বুঝতে পারবি যে শুক্রাণু যে মানুষের মেল গ্যামেট আছে তার মাথায় যে অ্যাক্রোজোম, মাথার মানে সেখান থেকে বিভিন্ন টাইপের এনজাইম সিক্রেশন হয়, সেই অ্যাক্রোজোম গঠনে সাহায্য করে হচ্ছে গলগি বডি, ঠিক আছে। তো এটা হলো ব্যাপার। তো গলগি বডি জিনিসটা কি সেটা সম্পর্কে আইডিয়া হলো, মানে গঠন জানলাম, তাদের কী কী ফাংশান, মেন ফাংশান সেটা জানলাম, হ্যাঁ। গলগি বডি কোথায় থাকে, ইয়ারে কাছাকাছি থাকে, ডেফিনেশন জেনেছি, গলগি বডি গঠন জানলাম, গলগি বডি ফাংশান জানলাম। এবার আমরা জানবো GERL তন্ত্র সম্পর্কে। GERL তন্ত্র, আচ্ছা। আচ্ছা, GERL তন্ত্র মানে হচ্ছে গলগি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লাইসোজোম সিস্টেম, ঠিক আছে। তো এইটার মাধ্যমে কি হয় যে এটা এখানে ধরা যাক এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, ধরা যাক এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হচ্ছে ইয়ার, রাফলি ছবি আঁকছি, এটা হচ্ছে গলগি বডি, একটা গলগি বডির তলটা থাকবে, ঠিক আছে। এটা তাহলে সিস গলগি, এটা হচ্ছে সিস গলগি, আর এটা হচ্ছে ট্রান্স গলগি। এখান থেকে কিছু ভেসিকেল সৃষ্টি হয়, ঠিক আছে। আর এখানে থাকে হচ্ছে লাইসোজোম, ধরা যাক লাইসোজোম,
এবার তন্ত্রটা এভাবে সৃষ্টি হয়ে গেল। তাহলে এটা হচ্ছে জিবি, গলগি বডি, ঠিক আছে। তো ইয়ার থেকে যখনই প্রোটিনটা তৈরি হয়, ধরা যাক এখানে ইয়ারে একটা প্রোটিন তৈরি হলো, এখানে রাইবোজোম আছে, ঠিক আছে, রাইবোজোম থেকে প্রোটিনটা এখানে এলো, তারপর চ্যানেলের মাধ্যমে পরবর্তী সিস্টেম, তারপরে এখানে পরবর্তী সিস্টানিতে হলো, দিয়ে ভেসিকেল আকারে সেটা বেরিয়ে গিয়ে এই গলগি বডিতে অর্থাৎ সিস গলগিতে এলো, ঠিক আছে। এখানে প্রোটিনটা এলো, এটার প্রোটিনে এখানে কি হবে, গলগি বডিতে প্রোটিনের ফার্দার কোনো মডিফিকেশান দরকার যদি হয় তাহলে গলগি বডিতে হবে। এবার এখান থেকে কি হয়, যখনই এই প্রান্তে চলে আসে, অর্থাৎ এটা তো ট্রান্স গলগি নেটওয়ার্ক, এখানে যখনই প্রোটিনটা চলে আসে তখন এখান থেকে প্রোটিনটা বেরিয়ে যায় ভেসিকেল আকারে বেরিয়ে গেল, প্রোটিনটার মডিফিকেশান হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। মডিফিকেশান হওয়ার পর বা কোনো চেঞ্জেস আনার দরকার থাকলে হয়ে যাওয়ার পর এটা ভেসিকেল আকারে, মানে এটাকে বলে ভেসিকেল, ঠিক আছে। ভেসিকেলের মধ্যে দিয়ে প্রোটিনটা চলে আসে, এবার সেটা বেরিয়ে যায়। এবার প্রোটিনের মধ্যে একটা সিকোয়েন্স আছে, আমরা বলেইছি যে যেখানে যাওয়া সেখানে যাবে। এবার দেখা গেল এটা লাইসোজোমে যেতে হবে, ঠিক আছে। তো এটার জন্য কি হবে, এই প্রোটিনটা মানে ধরা যাক লাইসোজোমে যাচ্ছে না, এই ভেসিকেলের মধ্যে যে প্রোটিনটা আছে সেটা দেখা গেল, ধরা যাক এটা শরীরের পক্ষে ক্ষতিকর, সেটাকে বের করে দিতে হবে, সেহেতু এটা কোষ পর্দা দিয়ে বেরিয়ে যাবে। ধরা যাক এটা যদি কোষ পর্দা হয় তাহলে বাইরে প্রোটিনটা বেরিয়ে যাবে। এই যে বেরিয়ে যাওয়া কোষ পর্দা ভেদ করে এটাকে বলা হয় এক্সোসাইটোসিস, ঠিক আছে। কিন্তু দেখা গেল যদি প্রোটিনের মধ্যে এনজাইমও থাকে বিভিন্ন টাইপের, ধরা যাক এখানে হাইড্রোলেজ এনজাইমটা সৃষ্টি হলো, হাইড্রোলেজ মানে হচ্ছে আর্দ্র বিশ্লেষণকারী এনজাইম, ঠিক আছে। তাহলে ধরা যাক এখানে হাইড্রোলেজ সৃষ্টি হলো হাইড্রোলেজ। এবার এই হাইড্রোলেজ এনজাইমটা এখানে এলো, ঠিক আছে। হাইড্রোলেজ এনজাইমটা গলগি বডিতে এলো। এবার গলগি বডিতে আসার পর এটাও সেম সিস্টারনিতে এসে কিছু মডিফিকেশান হবে, ঠিক আছে। ধরা যাক এখানে সুগার এসে যুক্ত হলো হাইড্রোলেজে, এবার সুগারটার সাথে ফসফোরাইলেশন হলো, এরকম ফার্দার কিছু মডিফিকেশান হওয়ার পর এটা ভেসিকেল আকারে বেরোলো। এই যে এখানে ধরা যাক ফসফোরাইলেটেড হাইড্রোলেজটা রয়েছে, মানে মডিফাইড হাইড্রোলেজটা রয়েছে, তো সেটা আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক, আমরা জানি লাইসোজোমে থাকে আর্দ্র বিশ্লেষণকারী বিভিন্ন টাইপের উৎসেচক, তো এটা কোথায় যাবে, লাইসোজোমে ডিরেক্টলি যাবে না। এবার ব্যাপার হচ্ছে প্রাথমিক লাইসোজোমে যাবে না, মানে এই যে জিনিসটা ব্যাপারটা সেরকম না, লাইসোজোমে যাবে না এরকমভাবে। তো এই জিনিসটা যেটা থাকছে এনজাইমটা সেটা মডিফাই হতে থাকছে বিভিন্ন টাইপের ভাবে, দিয়ে যেটা গঠন করে এই ভেসিকেলটা যেটা আছে, যেটা গলগি বডি থেকে বেরোচ্ছে, সেটা মডিফাই হতে থাকে বিভিন্ন রকমভাবে, ঠিক আছে। মডিফাই হতে হতে এটা দেখা যাক একটা প্রাথমিক লাইসোজোম গঠন করছে, ঠিক আছে। এটা প্রাথমিক লাইসোজোম, ঠিক আছে। এর মধ্যে এনজাইমটা আছে, হাইড্রোলেজ এনজাইমটা আছে, দিয়ে মানে এটাকে বলে আর্লি লাইসোজোম, তারপরে লেট লাইসোজোম, ঠিক আছে, তারপরে পূর্ণাঙ্গ লাইসোজোম সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। মেনলি এই আর্লি লাইসোজোম বা লেট লাইসোজোম এদেরকে বলা হয় এন্ডোজোম, ঠিক আছে, এদেরকে বলা হয় এন্ডোজোম। কী বলা হয়, এন্ডোজোম। তাহলে কি হয় যে এই যে এখানে যে এনজাইমটা এলো সেটা কি হয়, একটা আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক, সেটা ভেসিকেল ক্যারি করে সেখান থেকে সেটা বেরিয়ে যাচ্ছে, ভেসিকেলের মধ্যে থাকছে সেই এনজাইমটা। এই এনজাইমটা এবার কী করছে, এর মধ্যে ভেসিকেলটার মধ্যে কিছু মডিফিকেশান আনছে, তার ফলে কি সৃষ্টি হচ্ছে, প্রাথমিক লাইসোজোম সৃষ্টি হচ্ছে, তারপর সেখান থেকে লেট লাইসোজোম, তারপরে পূর্ণাঙ্গ লাইসোজোম সৃষ্টি হচ্ছে। এই প্রাথমিক লাইসোজোম বা লেট লাইসোজোম এগুলোকে বলা হয় এন্ডোজোম, ঠিক আছে। আর দিয়ে কী সৃষ্টি করছে, আলটিমেটলি লাইসোজোম সৃষ্টি করছে, ঠিক আছে। এইভাবে তন্ত্রটা ফাংশন করছে। এখান থেকে প্রোটিনটা তৈরি হচ্ছে বা এনজাইম তৈরি হয়ে গলগি বডিতে যাচ্ছে, গলগি বডি থেকে ভেসিকেল আকারে বেরিয়ে সেটার মধ্যে কিছু মডিফিকেশান চেঞ্জ করে সেটা লাইসোজোমে কনভার্ট হচ্ছে। তাহলে গলগি বডি থেকে লাইসোজোম সৃষ্টি হচ্ছে, এটা আমরা বুঝতে পারলাম, যেহেতু আগেই আমরা পড়েছি যে গলগি বডি থেকে লাইসোজোমের সৃষ্টি হচ্ছে, সেহেতু গলগি বডি থেকে কীভাবে লাইসোজোমের সৃষ্টি হচ্ছে এটা আমরা জানতে পারলাম, ঠিক আছে। এবার গলগি বডি কী করে প্রোটিন সিক্রেশনে হেল্প করে সেটা আমাদের জানতে হবে। তো এখান থেকে আমরা বলে দিতে পারবো, জিনিসটা তোদের বইতেও আছে, দেখবি একটু রিডিং পড়লে বুঝতে পারবি, যে ইয়ারে গায়ে রাইবোজোম থাকে। ধরা যাক এখানে ইয়ারে রাইবোজোম আছে, এটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখানে ধরা যাক রাইবোজোম আছে, এটা রাইবোজোম, ঠিক আছে।
এই রাইবোজোমটা কী করছে, ধরো এটা ছোটো সাব ইউনিট, বড়ো সাব ইউনিট, ঠিক আছে, এটা ধরো রাইবোজোম আছে। এই রাইবোজোমটা প্রোটিন সংশ্লেষ করে কোথায় পাঠাচ্ছে, ইয়ারের লুমেনে পাঠাচ্ছে। এবার সেটা চ্যানেল আকারে মানে পরপর সিস্টানির মাধ্যমে, ইয়ারের সিস্টানির মাধ্যমে প্রেরিত হচ্ছে, ঠিক আছে। তারপর সেটা কি হয়, সেটা ভেসিকেল আকারে বেরিয়ে কোথায় যাচ্ছে, গলগি বডিতে যাচ্ছে প্রোটিনটা, ঠিক আছে। এবার এই প্রোটিনটা যখন গলগি বডিতে যায়, সে প্রোটিন থেকে জল বিয়োজিত হয়ে যায়, অর্থাৎ জলটা বেরিয়ে যায়, দিয়ে জল যখনই বেরিয়ে যাবে তখন সেটা ঘন হয়ে যাবে, ঠিক আছে। এবার সেই প্রোটিনটা পরে মানে ম্যাচুরিটিং সাইড মানে ভেসিকেল আকারের প্রোটিনটা পরবর্তী সিস্টার নিতে যাবে, আবার পরবর্তী সিস্টার নিতে গিয়ে সেখান থেকে ভেসিকেল আকারের প্রোটিনটা বেরিয়ে যাবে। এবার তার মধ্যে যদি সেটা যে জায়গায় যদি ক্ষতিকারক কিছু থাকে তখন যেটা দেহের বাইরে নির্গত হয়ে যাবে, কোন পদ্ধতিতে, এক্সোসাইটোসিস প্রক্রিয়ায়, ঠিক আছে। তাহলে প্রোটিন কী করে সিক্রেশন হয় বা এক্সোসাইটোসিস কী করে হয় বা এই যে পুরো লাইসোজোম তন্ত্রটা কী করে হয় সেটা সম্পর্কে একটা ডিটেলস আইডিয়া হয়ে গেল। মেনলি কিছুই না, ব্যাপারটা হচ্ছে ইয়ারে প্রোটিন সৃষ্টি হবে, সেটা প্রোটিনটা গলগি বডিতে ট্রান্সফার হবে, ভেসিকেলের মধ্যে দিয়ে গলগি বডিতে যাবে। এবার গলগি বডি সিস্টানি থেকেও গলগি বডি সিস্টানিতে প্রোটিনটা কিছু মডিফিকেশান বা চেঞ্জেস আসবে, সে প্রোটিনটা একটা কী বলবো জটিল কমপ্লেক্স সৃষ্টি করে প্রোটিনটার, সেটা এবার ভেসিকেল ফর্ম করে কোষ পর্দার বাইরে বেরিয়ে যাবে, যে পদ্ধতিতে সেটাকে এক্সোসাইটোসিস বলে। আর একটা মনে রাখতে হবে, যখন প্রোটিনটা ঢোকে তখন যে এই যে গলগি বডি সিস্টানির মধ্যে যে প্রোটিনটা থাকে সেখান থেকে জল বিয়োজিত হয়ে সেটা ঘন হয়ে যায়, ঠিক আছে। তাহলে প্রোটিন ইয়ারে সৃষ্টি হচ্ছে, গলগি বডিতে আসছে ভেসিকেলের মারফত, সেখান থেকে জল বেরিয়ে যাচ্ছে, ঘন হয়ে যাচ্ছে জিনিসটা প্রোটিনটা, তারপর সেটা ভেসিকেল আকারে বেরিয়ে কোষ পর্দার বাইরে বেরিয়ে যাচ্ছে এক্সোসাইটোসিস প্রক্রিয়ায়, ঠিক আছে। তো এটাই হলো ডিটেলস গলগি বডির ফাংশান, ঠিক আছে। আর গলগি বডির কাজগুলো এগুলো আগেই আমরা বলে দিয়েছি, কী কী কাজ করে বলেছি, খাদ্যবস্তু সঞ্চয় করে রাখতে পারে, সেকেন্ডলি বললাম যে বিভিন্ন প্রোটিন পরিবহনকারী হিসেবে কাজ করতে পারে, ঠিক আছে, লাইসোজোম সৃষ্টিতে সাহায্য করতে পারে, শুক্রাণু অ্যাক্টোজোম গঠনে সাহায্য করে। তো ডিটেলসটা আমরা জানলাম। আর প্রাথমিক লাইসোজোমকে বলা হয় এন্ডোজোম, আর লেট লাইসোজোমকেও এন্ডোজোম বলা হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে ডিটেলস ব্যাপার, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা রাইবোজোম থেকে শুরু করবো আবার, রাইবোজোম, ঠিক আছে, প্রোটিন ফ্যাক্টরি রাইবোজোম। তো আশা করি ইয়ার আর গলগি বডি সম্পর্কে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। এই ব্যাপারটা বুঝতে হবে, পড়াটা কিন্তু এবার এই দুটো জিনিস সব কিছু বলে দিয়েছি, শুধু একবার বইটা খুলে রিডিংটা দিয়ে নিতে হবে, ঠিক আছে, তাহলে ডিটেলসটা পুরো আইডিয়া হয়ে যাবে।